শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 63, 64, 65। মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে। মিম ছুটে গেল ভেতরে। আকলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল, যা ইতিমধ্যেই লাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। সব কিছু ঠিকঠাক করে আকলিমা খান আরিফকে ভেতরে ডাকলো। আরিফ কিছুটা ইতস্তত করে মেঘের মুখের পানে তাকালো। মেঘের অবস্থা অনেক খারাপ। মুহূর্তেই কেন যেন আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবল, আবির ভাই যদি একবার দেখতো তার কাদম্বিনীর এই অবস্থা, তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেশের দুপ্রান্তে দুজন, কেউ কারো অবস্থা জানতেই পারল না। আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল। হালিমা খান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমি ওর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। আরিফ কিছুটা ভেবে বলল, কিন্তু মামি, আপুকে স্ট্রেচারে করে এই অবস্থায় সিঁড়ি দিয়ে নামালে তো আরও সমস্যা হবে। বাকি সবাই কিছু বলার আগে মিম হঠাৎ করে বলে উঠল, আরিফ ভাইয়া, আপনি আপুকে কোলে নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দেন। আপুর অবস্থা ভালো না। এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই। মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেল। খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চলল অ্যাম্বুলেন্সের দিকে। মেঘ ঝাপসা চোখে কাউকে তেমনভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে। আর একটু পরপর বলছে, আমার আবির ভাইকে এনে দাও। আবির ভাই, আপনি কই? মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজেই শুনতে পেল। আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল, ভাবি, ভাই আসবে, আপনি চিন্তা করবেন না। মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন বলে নিজেও গিয়ে বসলো পাশে। সাথে গেল মালিহা খান ও হালিমা খান। আকলিমা খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায়। মুহূর্তে অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আলী আহমেদ খানের গাড়িটা বাড়ির ভেতরে ঢুকলো। মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো। একটা নিস্তব্ধ রাত, কিন্তু অতি ভয়ঙ্কর। দুই শহরের দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা। যে মানুষ দুইটার আত্মা এক জায়গায়, সেই মানুষ দুইটার দেহ আজ পড়ে আছে আলাদা দুইটা হসপিটালের বিছানায়, কিন্তু কেউ জানতেই পারল না। রাত 2টা। ডক্টর দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পর মেঘের খিঁচুনি কমাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ব্লিডিংও কিছুটা কমে এসেছে। ইমার্জেন্সি রুম থেকে ডক্টর বেরিয়ে আসতেই খানবাড়ির সদস্যরা এগিয়ে আসলো। ইকবাল খান ডক্টরকে প্রশ্ন করলেন, ডক্টর, মেঘের অবস্থা এখন কেমন? ডক্টর বললেন, এখন মোটামুটি ভালো, খিঁচুনি ও ব্লিডিং দুইটাই কমে এসেছে। পেশেন্টকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, আপাতত পেশেন্টের রেস্টের প্রয়োজন। ডক্টরের মন্তব্য শোনার পর আরিফ প্রশ্ন করল, আমরা কি এখন ভাবির সাথে দেখা করতে পারি? ডক্টর বললেন, পারেন, কিন্তু একসঙ্গে সবাই যাবেন না, এবং ভেতরে কোনো কথা বা কান্নাকাটি করা যাবে না। আর হ্যাঁ, 2জন দায়িত্ববান অভিভাবক আমার কেবিনে আসুন। বলে ডক্টর কেবিনের দিকে চলে গেল। ইকবাল খান আলী আহমেদ খানের উদ্দেশ্যে বললেন, ভাইজান, সবটাই তো শুনলে। তোমরা মেঘের সাথে দেখা করতে চাও, আমি আর আরিফ ডক্টরের কেবিনে যাচ্ছি। আলী আহমেদ খান বললেন, ঠিক আছে। এবার আলী আহমেদ খান মোজাম্মেল খানের উদ্দেশ্যে বললেন, মোজাম্মেল, আর কতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকবে? চলো, মেয়েকে দেখতে যাবে। মোজাম্মেল খান ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে উঠে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ভাইজান, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে আমি সইতে পারবো না। ভাইজান, ডক্টরকে বলেন বেস্ট চিকিৎসাটা দিতে, যত টাকা লাগে আমি দেব। বলেই আবার কান্নায় ভেঙে পড়লেন। আলী আহমেদ খান মোজাম্মেল খানকে সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি নিজেও তো হার্টের রোগী, একবার স্ট্রোক করেছেন। ইকবাল খান মোজাম্মেল খানকে সরিয়ে এনে একটা চেয়ারে বসালো। মোজাম্মেল খান ইকবাল খানের দিকে তাকিয়ে মেজাজি কণ্ঠে বলে উঠল, কোথায় তো তোমাদের গুণধর ছেলে আবির? আমি ওকে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম। বাড়িতে যে কোনো সময় মেঘের বিপদ হতে পারে জেনেও সে কেন ফোন অফ করে রেখেছে?
তাকে এক্ষুনি খবর দেওয়ার ব্যবস্থা করো। বলো রাজশাহী থেকে এই রাতের গাড়িতেই বাড়ি ফিরতে। বাড়ির সকলেই অবাক লোচনে তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। কথায় আছে পুরুষ মানুষকে কাঁদতে নেই, কিন্তু আজ যেন মোজাম্মেল খান সেই নিয়ম মানতে নারাজ। সব সময় শক্তপোক্ত হয়ে থাকা মানুষটাও আজ মেয়ের শোকে কাতর। একমাত্র মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছে না। এসব দেখে হালিমা খান মুখে আঁচল দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আসবো? আরিফের কণ্ঠ পেয়ে ডক্টর সামনে তাকিয়ে দেখল আরিফ ও ইকবাল খান দাঁড়িয়ে আছে। ডক্টর বলল, আসুন। ওরা সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। ডক্টর ইকবাল খানকে উদ্দেশ্য করে বললেন, দেখুন মিস্টার খান, সত্যি এটাই যে আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। আপনারা নিশ্চয়ই আগে থেকে অবগত আছেন পেশেন্টের প্লাসেন্টার প্রিভিয়ার প্রবলেম আছে। মূলত সেই কারণেই এত রক্তক্ষরণ। আপনারা অতি শীঘ্রই রক্তের ব্যবস্থা করুন। ডক্টরের কথার মাঝে আরিফ বলল, রক্তের ব্যবস্থা করা আছে। ডক্টর, রক্ত কখন লাগবে শুধু জানাবেন। ডক্টর বলল, ঠিক আছে, পেশেন্ট আজ রাতে হসপিটালে অবজারভেশনে থাকুক। যদি এর মাঝে কোনো সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আবারও ব্লিডিং শুরু হয় তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাবে। ইকবাল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তাহলে উপায় কি ডক্টর? ডক্টর বললেন, আমি ইতিমধ্যেই আমাদের সিনিয়র ডক্টরের সাথে যোগাযোগ করেছি। উনি রেকমেন্ড করেছেন যে পরবর্তীতে আবারও কোনো সমস্যা হলে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্যার বেস্ট চিকিৎসা ওই জায়গায় পাওয়া যাবে। ঢাকা হসপিটালে অনেক সিনিয়র ডক্টর আছে যারা আমাদের থেকেও অনেকটা বেশি পারদর্শী। আপনারা আল্লাহকে ডাকুন যেন সমস্যা আর না বাড়ে। আমরা এখনও শিওর না, বাট পেশেন্টের অবস্থা যদি উন্নত না হয় তাহলে হয়তো পেশেন্টের 8 মাসের সিজার করানো লাগতে পারে। ডক্টরের কথা শুনে আরিফ আর ইকবাল খান কেবিনের বাইরে চলে আসলো। ইতিমধ্যে সকলেই মেঘের সাথে দেখা করে চলে এসেছে। চঞ্চল মেয়েটা আজ কোনো কথা বলছে না। তার নিথর দেহটা হসপিটালের বিছানায় পড়ে আছে। শুধু নিঃশ্বাসের ওঠানামা ছাড়া পুরো দেহ নিস্তব্ধ। ইকবাল খান ও আরিফকে দেখে খান পরিবারের সদস্যরা এগিয়ে এসে জানতে চাইলেন ডক্টর কি বলেছেন। ইকবাল খান ওদের তেমন কিছুই জানালেন না, শুধু বললেন, সবাই আল্লাহকে ডাকো। মেঘ যদি সকালের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে তাকে ঢাকা হসপিটালে শিফট করা হবে। এই কথা শুনে সকলের চোখে জল ফেলছে। ওইদিকে বন্যা বারবার তানভীরকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বরাবরের মতো এখনও ফোনটা বন্ধ। বাধ্য হয়ে এবার রাকিবের ফোনে কল দিল বন্যা। বন্যার কণ্ঠ পেয়ে রাকিব ফোনটা তানভীরের কাছে দিয়ে দিল। তানভীর বলল, হ্যালো। ফোনের ওপারে তানভীরের কণ্ঠ পেয়ে বন্যা ফুপিয়ে কেঁদে উঠল। বন্যার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল, বন্যা প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বন্যা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কোথায়, কেমন আছেন? তানভীর বলল, আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। বন্যা বলল, রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাই আছে, উনি কি জানেন মেঘের এই অবস্থা? তানভীর বলল, না, জানে না। বন্যা বলল, কেন, আপনারা কি তাকে কিছু বলেননি? না। বন্যা, কেন বলেননি তাহলে? তানভীর বলল, কারণ সে এখন শোনার অবস্থাতে নেই। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে বন্যা আঁতকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবির ভাইয়ার? তানভীর চুপচাপ। ফোনের ওপার থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। বলুন না কি হয়েছে আবির ভাইয়ার, প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানভীর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বন্যা, আমি এত কিছু আর সইতে পারছি না। একদিকে ভাই অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, অন্যদিকে বনুর অবস্থাও ভালো না। বনুর কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বনুর টেনশনে রাজশাহী থাকতে, আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে। ওদের দুজনেরই করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বন্যা বলল, আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। তানভীর গলা খাকারি দিয়ে বলা শুরু করলো। ভাইয়া বনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছিল। আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দিবে। কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্ট পর ভাইয়ার ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টের প্রথমে আমার নাম্বারটি পাওয়া যায়।
সেই অনুযায়ী রাস্তার একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবর দিলেন। খবরটা পেয়ে আমি, রাকিব, রাসেল ও আসিফ ভাইয়া যতটা তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছে দেখি ইতিমধ্যে ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে। ভাইয়ার মাথা এবং পিঠে মেরুদণ্ডতে প্রচণ্ড আঘাত পেয়েছে। তানভীর এত দীর্ঘ কথাগুলো শুনে বন্যা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। বলল, এখন আবির ভাইয়া কেমন আছে? তানভীর বলল, ভালো না, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকে ভাইয়া বারবার বনুকে খুঁজছে। বলছে, তানভীর প্লিজ আমার মেঘের কাছে নিয়ে চল, আমার কেমন যেন লাগছে, আমি আমার মেঘের কাছে ফিরে যেতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে। বারবার বলছে, মেঘের কাছে গেলে আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সাড়া দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছিলাম না। অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো। বন্যা বলল, সাবধানে থাকবেন, আবির ভাইয়ার খেয়াল রাখবেন। তানভীর বলল, বন্যা শুনো, ওই দিকটা তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটাই জানে, কোনো কিছু প্রয়োজন পড়লে আরিফকে বলবে। আর আবির ভাই এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই। বন্যা বলল, ওইদিকে মেঘ এখনও ঘুমোচ্ছে, রাত বাজে প্রায় 4টা। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি, তাই ডক্টর আশা রাখছে সবটা হয়তো সামলে নেবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতেই পারল না তার ঘুমের মাঝে খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদির কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন। যদিও আকলিমা খান যেতে চায়নি, কিন্তু বড় ভাসুরের আদেশ কি করে সে ফেলবে। রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ভাব, ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকলেই ছুটে গেল মেঘের কেবিনের দিকে। এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর এসে সবটা দেখে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বললেন, সরি মিস্টার খান, আমাদের হাতে আর কিছুই নেই। আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টের অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি বলে ডক্টর কেবিন থেকে বেরিয়ে গেল।